বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ৩৭% রিসিপ্রোকাল ট্যারিফের এই ঘোষণা বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন কেউ কেউ। এদিকে ট্রাম্পের সহায়তায় আবারও ক্ষমতা ফিরে পেতে বিপুল পরিমাণ আমেরিকান সৈন্য নিয়ে দেশে ঢুকলেন শেখ হাসিনা। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় ক্ষমতা হারাতে হচ্ছে ডক্টর ইউনূস এবং মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। হঠাৎ করে দর্শক সারা দেশে কী ঘটতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। তাদের সাবেক উপদেষ্টা নাহিদ ওনার পায়ে একটু ব্যথা পেয়েছে, তার পায়ে বেন্টিস হচ্ছে, মানে বেন্টিস করতেছে ডাকার, মানে আপনার বেন্টিস করা অবস্থায় 10 জন ডাক্তার তার পায়ের প্লাস্টার করার জন্য ব্যস্ত এবং সেলফি তোলার জন্য ব্যস্ত। মনে হচ্ছে যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট বা তুরস্ক, মানে আপনার রাশিয়ার কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে, মানে ডাক্তাররা তাকে নিয়ে এত ব্যস্ত একটা সামান্য পায়ের প্লাস্টার নিয়ে। অর্থের অভাবে মাথায় গুলি নিয়ে মারা গেছে গণ অভ্যুত্থানের এক মানে হৃদয় নামে একটা ছেলে, সুম বিরোধী নয়। আর অন্যদিকে সার্জিস আলম, সে তার বাড়িতে যাওয়ার জন্য, পঞ্চগড়ে যাওয়ার জন্য শত গাড়ি তার নিরাপত্তা নিয়ে সে তার পঞ্চগড়ে তার প্রবেশ করেছে। জাতির কাছে একটি প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি কি সার্জিস আলম? পৃথিবীর মধ্যে, বাংলাদেশ বাদ দিলাম, আমেরিকার প্রেসিডেন্টও যদি কোথাও মুভ করে এতগুলো গাড়ি যায় না, হয়তো 10 থেকে 15টা গাড়ি যায়। আমি যখন 1 মাস বয়সে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য? আপনাদের ছাড়া কারে পাবো? আপনাদের সঙ্গে তো এই কথা সত্য না, এটা বিএনপি প্রপাগান্ডা, এটা বিএনপি প্রপাগান্ডা। আমি এটাও বলি না, এটা বিএনপি প্রপাগান্ডা। মনিয়াপা, আপনার সব যখন করতেছে বলছে বাপরে বাপ, দল মানে তো ভয়ঙ্কর। আওয়ামী লীগের যে দলীয় শাসন, লুটপাট, নৈরাজ্য এবং টাকা পাচার, দুর্নীতি, দুঃশাসন, সেগুলো তুলনায় ভালো। আইন শৃঙ্খলার কথাটা যেটা বলছে, এটা কিন্তু খুবই, একজন হলেও আরো হয়তো কেউ বলতে পারেন গুরুত্বপূর্ণ, কিন্তু আইন শৃঙ্খলার ওই যে দুর্বলতা, এই যে কাঠামোগুলো তো আপনার এত নষ্ট করে দিচ্ছে। প্রায় 8 মাস কেটে গিয়েছে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে রয়েছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু কোন রকম স্থায়ী সরকার গঠনের জন্য নির্বাচন করানো হচ্ছে না, কার্যত উচ্চবাচ্য নেই। তবে কি ক্ষমতার অলিন্দেই থেকে যেতে চান মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কতদিন তার মেয়াদ? অন্যরা তাকে ক্ষমতার অলিন্দে কতদিন পর্যন্ত দেখতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অরেশ নতুন ভিডিওতে। ফজলির মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আপনারা জানেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর থেকে তাকে বিভিন্নভাবে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এক প্রকার তিনি সফলই হয়েছেন। তবে এবার আমেরিকার তুমুল চাপের মুখে পড়েছেন ডক্টর ইউনূস। বর্তমানে 37% শুল্ক নীতি আরোপের পরে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে দেশটিতে। এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পরে রীতিমতো মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস। কি করতে যাচ্ছে আর কি বা হবে? হঠাৎ করে ট্রাম্পের এমন ঘোষণার পরে বাংলাদেশের চিত্র পুরোপুরি পাল্টে যাচ্ছে। এদিকে আমরা সবসময় চেষ্টা করি সারা দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকে ভিডিওটা উপস্থাপন করার। আমরা বেশ কিছু ভিডিও আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যে ভিডিওগুলো আপনার অনেক তথ্য জানতে পারবেন, যেগুলো আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি একটু সংক্ষেপ প্রকারের ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও সরকারের পণ্যের উপর ৩৭% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ৩৭% রিসিপ্রোকাল ট্যারিফের এই ঘোষণা বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন কেউ কেউ। কারণ পণ্য রপ্তানি, বিশেষ করে পোশাক রপ্তানির উপরে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল, আর সেটির সবচেয়ে বড় বাজার আমেরিকা। ঢাকার শিল্পপতিদের একাংশের আশঙ্কা, এই উচ্চ শুল্ক বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা দুর্বল করে দিতে পারে। যদিও এই নিয়ে চিন্তার বিশেষ কিছু নেই বলেই মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্তারা। এমনকি এই বিষয়ে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবনে বৈঠকও হয়েছে বলে জানা যাচ্ছে। শুনে নেওয়া যাক এই বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত খলিলুর রহমান কি বলছেন। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ইউএসটিআর, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি। তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজ আছি। এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে। এবার শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের
নিশ্চিতভাবে এই সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড, এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। সো আমরা মনে করি যে এটা বরং আরও সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। যদিও মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারি কর্তারা এমন কথা বললেও ট্রাম্পের এই ট্যারিফ গুতোয় আসলে ইউনূসদের রাতের ঘুম উড়ে গিয়েছে বলেই মনে করছেন অনেকে। প্রসঙ্গত আগে ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, সেই মতো কয়েকদিন আগে পাল্টা শুল্ক নীতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। বিদেশে থাকা থেকে আসা সমস্ত গাড়ির উপর 25% শুল্ক বসাচ্ছে আমেরিকা। সেই সঙ্গে তিনি জানান ভারতের উপর 26% পাল্টা শুল্ক চাপানো হবে, অর্থাৎ আমেরিকার পণ্যের উপর ভারত 52% শুল্ক চাপায়, তাই তিনি পাল্টা 26% শুল্ক চাপাতে চলেছেন। একই সঙ্গে তিনি বলেন প্রধানমন্ত্রী মোদী আমার খুব ভালো বন্ধু, সম্প্রতি তিনি আমেরিকা থেকে ঘুরেও গিয়েছেন, কিন্তু আমাদের সঙ্গে যেমন ব্যবহার করা হচ্ছে তা ঠিক নয়। চীনের ক্ষেত্রে এই পাল্টা শুল্কের হার 34%। এই পাল্টা শুল্ক থেকে বাঁচার নিদানও দিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট। তার কথায় আমেরিকায় এসে পণ্য তৈরি করুন, তবে আমেরিকায় ব্যবসা করতে হলে 10% শুল্ক দিতেই হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন শোনাবো আপনাদের। Little items like cars, 46%, we're charging them 24%. India, very, very tough, very, very tough. The Prime Minister just left, and he's a great friend of mine, but I said, you're a friend of mine, but you're not treating us right. They charge us 52%. You have to understand, we charge them almost nothing for years and years and decades, and it was only 7 years ago when I came in, we started with China charged them. We took in hundreds of billions of dollars from China in tariffs, and they understood, honestly. President Xi understood. He said, look, I understand, and the other countries, and they all understand. We're going to have to go through a little tough love, maybe, but they all understand. They're ripping us off, and they understood it. Prime Minister of Japan, Shinzo Abe. He was a fantastic man. He was unfortunately taken from us, assassination. But I went to him and I said, Shinzo, we have to do something. A trade is not fair. And he said, I know that. I know that. অন্যদিকে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক চাপানোর কথা বলেছেন ট্রাম্প। 37% রিসিপ্রোকাল ট্যারিফের এই ঘোষণা বড় ধরনের প্রভাব ফেলতে পারে বাংলাদেশে, কারণ পণ্য রপ্তানি বিশেষ করে পোশাক রপ্তানির ওপর দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল, যার সবচেয়ে বড় বাজার আমেরিকা। ঢাকার শিল্প খাতের নেতারা আশঙ্কা প্রকাশ করছেন এই উচ্চ শুল্ক বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা দুর্বল করে দিতে পারে। 37% রিসিপ্রোকাল ট্যারিফ নিয়ে বাংলাদেশ এই নীতির আওতায় সবচেয়ে বেশি শাস্তিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে পড়েছে। পাকিস্তানের উপর এই শুল্কের পরিমাণ 29%। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন শোনাবো আপনাদের। Is 74%. So you see what's going on. Pakistan, 58%. Sri Lanka, 88%. So what we're doing is we're taking not the full, we could take the full 88%. Thanks a lot. He's doing a very good job. How's he doing, all right? I think you better take it with you. It's not going to last very long. He's going to put it, it's going to follow you down with the wind. I brought a hat. Is 74%. So you see what's going on. Pakistan, 58%. প্রসঙ্গত চীনের ওপর 34%, ইউরোপীয় ইউনিয়নের ওপর 20%, ভিয়েতনাম 46%, জাপান 24%, দক্ষিণ কোরিয়া 25%, যুক্তরাজ্য 10%, থাইল্যান্ড 36% এবং সুইজারল্যান্ডের উপর 31% শুল্ক চাপানো হয়েছে। বাংলাদেশে পণ্যের উপর 37% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর 37% রিসিপ্রোকাল ট্যারিফের এই ঘোষণা বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কেউ কেউ, কারণ পণ্য রপ্তানি বিশেষ করে পোশাক রপ্তানির উপরে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল, আর সেটির সবচেয়ে বড় বাজার আমেরিকা। ঢাকা শিল্পপতিদের একাংশের আশঙ্কা এই উচ্চ শুল্ক বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা দুর্বল করে দিতে পারে, যদিও এই নিয়ে চিন্তার বিশেষ কিছু নেই বলেই মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্তারা। এমনকি এই বিষয়ে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবনে বৈঠকও হয়েছে বলে জানা যাচ্ছে। শুনে নেওয়া যাক এই বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত খলিলুর রহমান তিনি কি বলছেন।
little items like cars. 46. ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ USTR এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি। তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজড আছি। এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কাছে একটি প্রশ্ন, বাংলাদেশে কি সত্যি বৈষম্য মুক্ত, সংস্কার মুক্ত হচ্ছে? আমি 2টা প্রশ্ন করব দেশবাসীর কাছে। বিবেক আপনাদের কাছে, উত্তর আপনাদের কাছে। আর প্রতিটা মানুষের বিবেক হচ্ছে তার ব্যক্তিগত আদালত। যার বিবেক ভালো তার আদালতে যেতে হয় না, তার বিবেক থেকে সব কিছু মানে প্রশ্ন উত্তর দিতে বের করা যায়। গতকালকে ফেসবুকে একটি পোস্ট দেখলাম, আমাদের সাবেক উপদেষ্টা নাহিদ, ওনার পায়ে একটু ব্যথা পেয়েছে, তার পায়ে বেন্টিস হচ্ছে, মানে বেন্টিস করতেছে। ঢাকার মানে বেন্টিস করা অবস্থায় 10 জন ডাক্তার তার পায়ের প্লাস্টার করার জন্য ব্যস্ত এবং সেলফি তোলার জন্য ব্যস্ত। মনে হচ্ছে যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট বা তুরস্ক মানে আপনার রাশিয়ার কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে, মানে ডাক্তাররা তাকে নিয়ে এত ব্যস্ত একটা সামান্য পায়ের প্লাস্টার নিয়ে। অন্যদিকে অর্থের অভাবে মাথায় গুলি নিয়ে মারা গেছে গণ অভ্যুত্থানের এক মানে হৃদয় নামে একটা ছেলে। তার বাবা, মাথায় গুলি লেগেছিল, তার বাবা গরু, ছাগল, হাঁস, মুরগি, রিক্সা বিক্রি করেও তার সন্তানকে বাঁচাতে পারে নাই উন্নত চিকিৎসার জন্য। আর এখন পর্যন্ত মানে ওই ছাত্র আন্দোলনের সিভিলিয়ান থেকে শুরু করে সাধারণ পাবলিক, ছাত্র জনতা থেকে শুরু করে সকল ব্যক্তিরা, সমস্ত শ্রেণীর ব্যক্তিরাই, কারো চোখে মাথায় গুলি লেগেছে, বুকে হাড়ে গুলি লেগেছে, উন্নত চিকিৎসার কারণে তারা মারা গিয়েছে। তো নাহিদের পায়ে একটু চোট লেগেছে, তাতে 10 জন ডাক্তার ব্যস্ত হয়ে পড়েছে তার প্লাস্টার লাগানোর জন্য। এটা কি অতিরিক্ত নয়? এটা কি বৈষম্য বিরোধী নয়? আর অন্যদিকে সার্জিস আলম, সে তার বাড়িতে যাওয়ার জন্য, পঞ্চগড়ে যাওয়ার জন্য শত গাড়ি তার নিরাপত্তা নিয়ে সে তার পঞ্চগড়ে তার প্রবেশ করেছে। জাতির কাছে একটি প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি কি সার্জিস আলম? পৃথিবীর মধ্যে, বাংলাদেশ বাদ দিলাম। আমেরিকার প্রেসিডেন্টও যদি কোথাও মুভ করে এতগুলো গাড়ি যায় না, হয়তো 10 থেকে 15টা গাড়ি যায়। রাশিয়ার প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট, শক্তিধর, তারও গেলে মনে 10-12টা 10-15টা গাড়ি যায়। বাংলাদেশের স্বয়ং প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি কোথাও যায় 7 থেকে 8টা গাড়ি যায়। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান যদি কোথাও মানে যাত্রা শুরু করে, তাদের নিরাপত্তার জন্য 4 থেকে 5টা গাড়ি যায়। কিন্তু সার্জিস আলমের নিরাপত্তার জন্য 100 গাড়ি যায়। সে কি এমন বাংলাদেশের হয়ে গেছে? এই যে বৈষম্যগুলো তারা তৈরি করছে, এই যে তারা সংস্কার করবে, এটা কি তারা সংস্কার বলে? এটাকে সংস্কার বলে না। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আপনারা অপেক্ষা করেন। বাংলাদেশে আওয়ামী লীগের পুনরাবৃত্তি ঘটানোর জন্যই তারা এই ধরনের কাজ করতেছে। তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমরা ওনাকে সম্মান করি, ওনার পক্ষে আমি প্রতিনিয়ত লাইভ করেছি, যেন তত্ত্বাবধায়ক সরকার, ওনাকে ছাড়া কাউকে আমরা মানি না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের নাম লিস্টে প্রধান তত্ত্বাবধায়ক সরকারের নাম লিস্টে ওনার নাম ছিলেন না। আমরা প্রতিবাদ করে নাম নিয়ে আসছি সোশ্যাল মিডিয়াতে, কারণ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে ভয়ঙ্কর মানে অস্ত্র ছিল সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিবাদ করেছি। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন আমার অবস্থান কি ছিল। এই প্রতিবাদ করতে যে বিদেশে জেল খেটেছি, মা বাবা মারা গেছে, দেশে আসতে পারি নাই, সেই প্রতিবাদ নিয়ে এখনও আমরা কাজ করছি। আজকে বাংলাদেশে বৈষম্য কারা তৈরি করছে, সংস্কার তারা কিভাবে সংস্কার করবে? আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক সরকার আসছেন, আপনার ভালো একটি সরকারের মানে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করবেন। হ্যাঁ, উনি ভালো কাজ করছেন, এটা আমরা জানি। উনি ভালো কাজ করবেন বিধায় উনি তত্ত্বাবধায়ক সরকার হয়েছেন, অন্য কাউকে ওভারটেক করে। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আছেন, বাংলাদেশ নিরাপদে আছেন। আমরাও চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশ আরও সুন্দর হোক। কিন্তু গণতন্ত্র অনুযায়ী সংবিধান অনুযায়ী উনি লম্বা সময় থাকার কোনো এখতিয়ার নেই। তাহলে আপনাকে সংবিধান পরিবর্তন করতে হবে। আর এখন আমরা যতটুকু শুনছি যে বাংলাদেশে একটা জাতীয় সরকার গঠন করা হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন জাতীয় সরকারের প্রধান, বিভিন্ন দলের থেকে নেতা কর্মী এনে তাদেরকে এমপি মন্ত্রী বানানো হবে। তাহলে তো রাজনীতির জনপ্রিয়তার কোনো দরকার ছিল না। নতুন নতুন দল গঠন করবে,
যে কোনো নতুন দল গঠন করবে তাদের কাছ থেকেও দুইজন তিনজন এমপি গঠন করা হবে। তাহলে বাঘ আর ছাগলের মধ্যে কোনো পার্থক্য রইল না, তাহলে তো সংবিধান হইল না। আরেকবার যখন উনি নির্বাচন দিবেন, 5 বছর পরে হোক 10 বছর পরে হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচন দিবেন, অন্য কোনো দল আসলে তখনও কিন্তু উনি ক্ষমতায় থেকে নির্বাচন দিতে পারবেন না। জাতীয় সরকার বাদ হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার ঠিকই আসতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আসার পর যদি ওই সরকারে যদি বলে যে আমরা 5 বছর 10 বছর থাকবো, এটার উত্তরটা কারা দিবেন? এখন যতদিন যাচ্ছে ততদিন আওয়ামী লীগের লোকেরা মাথা উঁচু মাথা নাড়া দিয়ে তারা কাজ করছে। এই যে কিছুদিন আগে ঢাকার কোন একটা জায়গায় ছাত্রদলের নেতাকে গভীর রাতে ছাত্রলীগের নেতারা ওইখানকার ঢাকার মানে কি একটা পদে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখেছেন, রাতের অন্ধকারে তাকে পিটায় রক্তাক্ত করে আবার তার আত্মগোপনে চলে গেছে। কারণ আওয়ামী লীগরা পালায় নাই, আওয়ামী লীগরা আত্মগোপনে আছে। এদিক দিয়ে আবার ঢাকা আপনার যে শেরপুর জেলার আপনার শ্রীবর্দী এলাকায় আপনার যে জিনাইগাতি এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান এখনও বহাল আছে এবং সে স্বয়ং পুলিশে বলছে এখানে বিএনপির সন্ত্রাসীরা তাদেরকে গ্রেফতার করেন। সারা বাংলাদেশে আওয়ামী লীগ চেয়ারম্যান সব পলাতক, এই চেয়ারম্যান কীভাবে এতদিন থাকে? এবং ডাইরেক্ট পুলিশকে বলে দেয় তাদের বিএনপি লোকেরা সন্ত্রাস তাদেরকে গ্রেফতার করেন। এই যে বিষয়গুলো আওয়ামী লীগরা করতেছে, তার মানে আপনারা দেশের মানুষ আওয়ামী লীগকে পতন করেছেন বিপ্লবের মাধ্যমে। এটা কোনো ছাত্র বিপ্লব হয় না, এটা গণবিপ্লব হয়েছে। সকলের বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। এত বড় মানে প্রশাসনের ক্ষমতা ছিল, ডিফেন্সের ক্ষমতা ছিল, পাবলিকের ক্ষমতা ছিল, সমস্ত সেক্টর দপ্তর মন্ত্রণালয়ের সচিব সমস্ত পাওয়ার নিয়ে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা পালন করেছিল। সেখান থেকে উনি পালিয়ে গেছে। আর এখন যেভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, যত দিন যাবে নির্বাচনের তত আওয়ামী লীগ আবার পুনরাবৃত্তি দেশে অশান্তি সৃষ্টি করার জন্য, পুনরাবৃত্তি সে রাষ্ট্র ক্ষমতা আসার জন্য সমস্ত কিছু তারা নীল নকশা তারা এঁকে যাচ্ছে। তো অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, আপনি কোনো রাজনৈতিক প্রতিহিংসা ব্যক্তি নন, আপনি রাজনৈতিক কোনো লোভী ব্যক্তি নন, আপনি হচ্ছেন পৃথিবীর ইন্টারন্যাশনাল একজন হিরো। আপনি চাইবেন বাংলাদেশের মানুষ যেন শান্তি থাকে, সুষ্ঠুভাবে থাকে। আপনি এমন একটি সরকার গঠন করবেন, এমন একটি সংবিধান তৈরি করে যাবেন যেন বাংলাদেশের মানুষের ভাগ্য যেন ভালো থাকে, বাংলাদেশের মানুষই যেন সর্বশক্তিমান দেশের ঊর্ধ্বে জনগণ থাকে। সেই হিসাব করে দেশের জনগণকে যেন যে কোনো সরকার আসুক সম্মান করে, তাদের ন্যায্য অধিকার পালন করে, তাদেরকে সংবিধান অনুযায়ী তাদের নাগরিকত্বের যে অধিকার সেটা যেন সুন্দর এবং বহাল থাকে। এটা করলেই ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের কাছে যেরকম সম্মানিত, বাংলাদেশের মানুষের কাছে সম্মানিত। উনি যদি ক্ষমতায় থেকে এখন যদি উনি ক্ষমতা আরও 5 বছর 10 বছর থাকতে চান, তাহলে এই অভ্যাসটা কিন্তু কন্টিনিউ থাকবে। আমরা চাই উনি ভালো মানুষ, ওনার সাপোর্ট আমাদের দেশের দরকার আছে, কিন্তু উনি সরকার না থাকলেও উনি দেশের জন্য অনেক কিছু করতে পারবেন, সেই ক্ষমতা ওনার আছে। আমরা জানি দেশের মানুষ ওনাকে সাপোর্ট দেবে, কিন্তু নির্বাচন ছাড়া কোনো সরকার টিকে থাকা এটা অবৈধ, সংবিধান পরিপন্থী। তাহলে ভবিষ্যতে যদি কোনো সরকার আসে একই ক্যাটাগরিতে করবে। কারণ আওয়ামী লীগ সরকার যেটা করেছে সেই ভুল যদি এখনও আবার করে, তাহলে তো দেশের এটা সংবিধান হলো না। এখন ছাত্র সমন্বয়করা যেভাবে নিজেকে ক্ষমতাবান মনে করছে, যেখানে যাচ্ছে তারা নিরাপত্তা প্রটোকল পাচ্ছে, পুলিশের নিরাপত্তা পাচ্ছে। এই যে আমি কিছুক্ষণ আগে কথাগুলো বললাম যে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাশালী আমেরিকার রাশিয়ার প্রেসিডেন্টরাও এতগুলো নিরাপত্তা পায় না, এতগুলো গাড়ি ব্যবহার করে না। সার্জিস আলম যতগুলো গাড়ি ব্যবহার করতেছে, এটা তো শুধু জাস্ট একটা মহড়া, এটা শুধু জাস্ট একটা ট্রেলার চলতেছে। বিস্তারিত ভবিষ্যতে দেখতে পারবেন তাদের নৈরাজ্য এবং তাদের যে আলিশান জীবনযাপন আপনারা দেখতে পারবেন। যেসব ছাত্রদের পকেটে 10 টাকা ছিল না ক্যান্টিন বিল দেওয়ার মতো, এখন তারা শত শত গাড়ি লাক্সারি জীবন যাপন করতেছে। এটা কোনো দেশের জনগণের জন্য সুবার্তা দিচ্ছে না, এটা অবশ্যই জনগণের জন্য এটা দুর্ভাগ্য বার্তা দিচ্ছে। তো যে প্রিয় দেশবাসী, আপনারা সবাই সতর্ক থাকুন। এখন আমরা দেখতেছি অনেক রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, আরেকটা গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে নির্বাচনের বিপক্ষে যাচ্ছে এবং তাদেরকে কুৎসিতভাবে গালাগালি করতেছে, লুবি বলতেছে। কারণ এটাও একটা সিন্ডিকেট করা, যারা নির্বাচনের কথা বলবে তোমরা সবাই ওইখানে যুক্তিযুক্তভাবে কমেন্ট করবে, আমরা নির্বাচন চাই না, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না, আমরা ডক্টর ইউনূসের নেতৃত্ব চাই। ইউনূসের নেতৃত্ব যতদিন থাকবে আওয়ামী লীগরা আবার পুনর্বাসন হওয়ার জন্য তারা রাজনৈতিক সুযোগ পাবে। কারণ তত্ত্বাবধায়ক সরকার কোনো দলের শত্রু না, সমস্ত দলের রাজনীতি করার সুযোগ আছে। তো এই বিষয়গুলো আপনারা ভেবে দেখেন, আওয়ামী লীগের পুনর্বাসনটা কতটুকু গুরুত্বপূর্ণ। দেশ মুক্ত হয়েছে, এতগুলো হাজার হাজার মানুষের মৃত্যুর পরিবর্তে এখন পর্যন্ত ছাত্ররা বিভিন্ন জনগণ হাসপাতালে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে কাতরাচ্ছে, মারা যাচ্ছে প্রতিনিয়ত। ওই গুলিতে আহত ব্যক্তিরা নিহত হচ্ছে। এইগুলোকে আপনাদের মায়া লাগে না? আপনারা কেন বলেন না
এমন যে কোনো সরকার আসবে জনগণের জন্য কাজ করতে বাধ্য হবে, এমন কোনো সংবিধান করতে হবে। সরকার চাইলেই যা খুশি তা করতে পারবে না, এমপি মন্ত্রীরা চাইলেই যা খুশি তা করতে পারবে না। সংবিধান অনুযায়ী জনগণের নিরাপত্তা, জনগণের কথা এবং জনগণকে মূল্যায়ন রাষ্ট্রের সরকার করতে বাধ্য এবং দিতে হবে। এই ধরনের সংবিধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেন করে যায়, তাহলে জনগণ শান্তিতে থাকবে, জনগণ তার নাগরিকত্ব মর্যাদা পাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি যখন 1 মাস বয়সী, 1 মাস বসে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য? আপনাদের ছাড়া কারে পাবো? আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয় হচ্ছে। আমি বলি নাই যে কন্টিনেন্টালের 10টা হোটেল, কন্টিনেন্টালের 10টা রুম আটকায় রেখে 53 কোটি টাকা এই 1 মাসের একটা বাচ্চা দলের, শিশু দলের 53 কোটি টাকা। এই কথা সত্য না, এই কথা সত্য না, এটা বিএনপির প্রপাগান্ডা, এটা বিএনপির প্রপাগান্ডা। আমি এটাও বলি নাই, এটা বিএনপির প্রপাগান্ডা। মনিয়াপা, আপনারা মানে আমরা 1 মাসের কম, মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে। 1 মাস ইনফেন্সি, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই পাইছো, ইফতার কেমনে করছো, আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন। কিন্তু আমরা যখন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন, তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে, গত 15 বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন, আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে, মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে, এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এইভাবে টাকাটা দেখাবা তোমরা, এটাকে আপনারা দেখান কখনো? কখনো কি আমরা এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি এই দলটা কিভাবে চালাইছেন, আমরা কি এটা কইতে পারি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই, তাসনুবা যে কথাটা বললেন এতক্ষণ, প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন, বিএনপির বয়সটাও বললেন 47 বছর। 47 বছরের যে বিএনপি, যার নামে আওয়ামী লীগ 1.5 লক্ষের অধিক মামলা করেছে এবং প্রায় 50-60 লক্ষ আসামি আছে, শুধু আসামি আছে, যে মানুষগুলো একটা থানার মানুষও অনেক দলের নাই। আমি এটা অহংকার করে বলছি না, এটাই সত্য। এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন 1 মাসের একটা দল, তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না, কোনো প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না। টিউশনি করার যে উপদেশটা 6 কোটি টাকার, না আপা আপনি আপনার কথা বলেন, আপনি কথা বলেন, আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন, আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা জাতীয় নাগরিক পার্টির কাছে, তাহলে আপনি আরেকটা প্রশ্ন করে তো লাভ নাই, টিউশনি করেন যে কোনো কথা, তার জবাব আমরা সে দিবে। আমি সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব। আমি পত্রিকায় দেখে কথা বললাম, আমি এটাও বলি নাই যে পিজি হাসপাতালের 8টা-10টা রুম মাসের পর মাস আটকে রেখে আপনার কি বলে কেবিন আটকে রেখে, সেটা আমি কিন্তু এটাও বলি নাই যে আপনার এই যে প্রত্যেকেই চাঁদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা জেলায় বলতেছেন আপা এগুলা, আপা আপনি আপনার অর্থনৈতিক স্বচ্ছতার কথাটা বলেন আপা। আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা, বিএনপি প্রত্যেক বছর বিএনপির যে অফিস আছে, অফিস থেকে এটার নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা থাকে, এটা আমি দেখছি আপা। আপা এটা আমি গত আপা আমি আপনাদের বলি, এটা আমি গত 27 বছর ধরে দেখে আসতেছি। এইটা একটা এমনই, মানে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এটা আমি আপনাকে বলি যে বিদেশে, আমি আপনাকে বলি বিদেশি সংস্থার কথা যেরকম হইতেছে, আদর্শ সংস্থার কথা যেরকম হইতেছে, বিএনপির বর্তমান চেয়ারম্যান যে দেশে থাকে সেই দেশের ওয়েবসাইটে ঢুকে দেখা যায় কে তাকে কত টাকা দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি 300 আসনে মিনিমাম আপনার 5টা করে যদি ক্যান্ডিডেট থাকে, একদম একজন আরেকজনের চেয়ে যোগ্য, কোনো অযোগ্য নাই, 5টা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে, তাহলে 3-5 1500 ক্যান্ডিডেট আছে। 1500 ক্যান্ডিডেটের মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, সবচেয়ে ধনী, এবং আওয়ামী লীগের আমলেও তারা খুব দারুণ ব্যবসা করেছে, সেজন্য তারা একটু কৃতজ্ঞ আছে আওয়ামী লীগের কাছে। এইখানে যত আপনি এখানে টিপ্পণী দিতেই পারেন, হ্যাঁ আমি স্বীকার করি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু দালালরা থাকে, কিছু না কিছু মুনাফিকরা থাকে। আমি ওইটা বললাম। এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান, সেখানে প্রায় 30 থেকে 35 লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে, এবং তার মধ্যে 15-20 লক্ষ আপনার সিলেটি আছে, আপনি খেয়াল করেন, যাদের অনেক হোটেল আছে আপনি জানেন, যেমন ধরেন তারেক রহমান সাহেবের সেক্রেটারি ওখানকার। আপনি এই কথাটা বললেন না, আপনি বিপদ হবে, আপনি আটকাবেন। আমি বলি আপনি এই কথাটা বললেন না, আমি আটকাই, আমি আপনাকে খুবই ভালোবাসি, সেজন্য আমি আপনাকে আটকালাম। আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই, আমাকে বলি, আমি প্রশ্নটা বলি, জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা 1500 সংসদ প্রার্থী প্লাস যে কেউ তাকে 1500 কোটি টাকা দেয়, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু আমি এটা ক্লিক করে দেখতে চাই যে এটা কোথা থেকে আসতেছে। আমার দিতে হবে কেন? আমার যে নেতা, আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি, আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না? এখানে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে, তারা যারা বিএনপি করে, তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে। আমি কিন্তু এই কথাটা বলছি, তার জন্য তাকে যে কিছু করতে হবে সে তো সারাদিন কিছু করতে হবে না, একজন পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে, তার টাকাটা কোথা থেকে আসতেছে। আপা একটু চাওয়া আমাদের
এটা আপনারা এক কাজ করেন, আপনারা সাংবাদিক, আপনারা আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে? আমি যখন 1 মাস বয়সী, 1 মাস বসে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য? আপনাদের ছাড়া কারে পাবো? কেন আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয়, হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো হবে, সামনে অনেকের সাথেই হয়, তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন। জনতার উদ্দেশ্যে বা আমার দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু প্রশ্ন ছাড়ি মাঝে মধ্যে, তাদের কাছ থেকে আসলে ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করি, জনতার কাছে জানতে চাই। এই শিরোনামে আমি একটা ছোট্ট ভিডিও, সেখানে বলেছিলাম যে দেশের প্রয়োজনে ডক্টর ইউনূসের আরও বেশি দিন ক্ষমতায় থাকা কি উচিত নাকি উচিত না, এই বিষয়ে মতামত চেয়ে আমি 15 ঘন্টায় যেটা দেখা যাচ্ছে যে মানুষ মতামত দিয়েছে প্রায় 3500, আর এই পোস্টটা শেয়ার করেছে 650টি শেয়ার হয়েছে, আর লাইক দিয়েছে 9100। এটা 15 ঘন্টায়, এখনো 24 ঘন্টা যায়নি, তার মানে মানুষ রেসপন্স করেছে, বোঝা যায়। তো আসলে কি মতামত দিয়েছে? মতামত মানে খুবই আবেগপ্রবণ, কেউ কেউ বলেছে 5 বছর, কেউ বলছে আজীবন, আমৃত্যু, এই সমস্ত কথা বলেছে। আমি সবগুলো তো কমেন্ট আপনাদের সামনে আনতে পারবো না, আমি কয়েকটা ধারাবাহিকতা দেখলে বুঝতে পারবেন যে বাকিগুলি কি হতে পারে। প্রথমটাই দরকার, তুহেল আহমেদ দরকার, অর্থাৎ ডক্টর ইউনূসকে দরকার। মোহাম্মদ কবির হোসেন, 5 years কন্টিনিউ গুড। সুমন, শুধু উচিত নয়, শতভাগ উচিত। মুসাফির আলম, আমৃত্যু থাকা উচিত। রাজনৈতিক নেতারা সবগুলো চোর, বাটপার, দুর্নীতিবাজ। জাফর ওসমানী, ইয়েস, অ্যাটলিস্ট 5 years। আচ্ছা, সজল মিয়া, অবশ্যই। শাহজাহান, এখন কোনো নির্বাচনের প্রয়োজন নেই, আগামী 5 বছর ইউনূস সরকার দেশ চালাবে। আবুল কাসেম, জি, নিচে 5 বছর। সৈয়দ কাসিম বলছে 5 বছর। মুফতি ইব্রাহিম খলিল, অবশ্যই থাকা উচিত। হাবিব মাতবর, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আরো 3 থেকে 5 বছর থাকা দরকার দেশের স্বার্থে। রকুনুজ্জামান সোহাগ, অবশ্যই স্যারের হাতে আগামী বাংলাদেশের সম্ভাবনার বীজ বপন হোক। হাবিবুর রহমান, 5 বছর। আকরাম হোসেন, আরো বেশি দিন ক্ষমতায় থাকা উচিত। এনামুল হক, অবশ্যই থাকা উচিত। এম.এফ. হোসেন, রাজনৈতিক দলগুলো অনেক সময় পাবে দেশ চালাতে, কিন্তু ডক্টর ইউনূস চলে গেলে এমন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব আর পাওয়া যাবে না। শরীফ আহমেদ, আমার তা মনে হয় না, উনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এখনো সঠিকভাবে পালন করতে পারছেন না। অনেকক্ষণ পরে একটা পাওয়া গেল, শরীফ আহমেদ। আচ্ছা, উনি যখন এই মতামত দিয়েছেন তখন সৈয়দ অলিউর রহমান তার উত্তর দিচ্ছেন যে শরীফ আহমেদ, আইন শৃঙ্খলা রক্ষা করতে এই সরকারকে সময় লাগবে, কারণ প্রতি ওসি, এসপি সবাই এক দলের আওতায় ছিল, তাদের নিয়োগে দলীয় পরিচয়ে চাকরি প্রমোশন হয়েছে, অর্থাৎ আগের আমলের এরা পুলিশ, সুতরাং সময় লাগবে। আরেকজন বলছে জাতীয় ঐক্যমত্যের সরকার হোক, জাতীয় সরকার গঠন মাধ্যমে ইউনূস সরকার 29 সাল পর্যন্ত থাকা প্রয়োজন, যতদিন বেঁচে আছে ততদিন। দেশের প্রয়োজনে কমপক্ষে 2029 সাল পর্যন্ত ডক্টর ইউনূসে থাকা উচিত। সবই আসলে একই প্রকৃতির, এখানে কোনো একেবারে 19-20 খুব একটা নাই, 1-2টা ব্যতিক্রম ছাড়া। তাহলে দর্শক কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক যে পারফরমেন্স সেটা ভালো, অন্তত বিমস্টেকে তার যে চমৎকার বক্তৃতা, আরও কয়েকটি সম্মেলনে তিনি গেছেন, সব জায়গায় তিনি ভালো করছেন, এবং একটা নৈর্ব্যক্তিক, অর্থাৎ নির্দলীয় একটা যে চরিত্র, সেই চরিত্রটা তিনি রক্ষা করে চলেছেন, যার কারণে তার প্রতি একটা সমর্থন আছে। আবার একই সঙ্গে এটার মধ্যে দিয়ে যেটা বোঝা যায় যে বিগত সময়ের একটা মানুষের যে তিক্ত অভিজ্ঞতা, সেটা কি আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনার সঙ্গে যখন ইউনূসের তুলনা করছে মানুষ, তখন দেখতেছে যে না, মানে হাসিনার তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক অনেক ভালো। দলের হিসাব যখন করতেছে, বলতেছে বাপরে বাপ, দল মানে তো ভয়ঙ্কর। আওয়ামী লীগের যে দলীয় শাসন, লুটপাট, নৈরাজ্য এবং টাকা পাচার, দুর্নীতি, দুঃশাসন, সেগুলোর তুলনায় ভালো। আইন শৃঙ্খলার কথাটা যেটা বলছে, এটা কিন্তু খুবই, একজন হলেও আরো হয়তো কেউ কেউ বলতে পারেন গুরুত্বপূর্ণ, কিন্তু আইন শৃঙ্খলার ওই যে দুর্বলতা হলো এই যে কাঠামোগুলো তো আপনাকে তো নষ্ট করে দিচ্ছে সবাই।
কাঠামো নষ্ট হওয়াতে ওই কাঠামোর উপরে সরকার ভালোভাবে রান করতে পারতেছে না, যার জন্য আইন শৃঙ্খলায় যখন ব্যর্থ হচ্ছে তখন মনে হচ্ছে যে ইউনূস সরকার ব্যর্থ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যখন জিনিসপত্রের দাম যখন বেড়ে যাচ্ছে তখন মনে হচ্ছে ইউনূস সরকার ব্যর্থ। কিন্তু আসলে এগুলি সবই তো আগের আমলের একটা ধ্বংসস্তূপ, তার উপরে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ফলে একা তিনি তার সততা, তার ক্যারিশমা দিয়ে তিনি সামলাচ্ছেন। কিন্তু এই জায়গায় যদি দলের বদলে দল আসে তাহলে জনগণের মধ্যে একটা শঙ্কা যে তারা ওই আগের অবস্থায় ফিরে যাবে। তো এইরকম অবস্থায় বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের সমর্থন আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। প্রায় 8 মাস কেটে গিয়েছে, এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে রয়েছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু কোন রকম স্থায়ী সরকার গঠনের জন্য নির্বাচন করানো হচ্ছে না, কার্যত উচ্চবাচ্য নেই। তবে কি ক্ষমতার অলিন্দেই থেকে যেতে চান মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কতদিন তার মেয়াদ? অন্যরা তাকে ক্ষমতার অলিন্দে কতদিন পর্যন্ত দেখতে চান? বা মোহাম্মদ ইউনূস নিজে কি তার ক্ষমতার সিংহাসন ছাড়তে রাজি? এই বিষয়গুলি নিয়ে বিস্তর আলোচনা চলছে। সার্জিস আলম, যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও বটে, তিনি ফেসবুকে লেখেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। সার্জিসের এই পোস্টের ব্যাখ্যা করলে দেখা যায় তিনি বলতে চেয়েছেন মোহাম্মদ ইউনূস কোন একটি রাজনৈতিক দলে যোগ দেবেন এবং সেই দলে অংশগ্রহণ করে জিতে তাকে প্রধানমন্ত্রী হিসেবে স্থান দেওয়া হবে। সার্জিসদের এই মুহূর্তে একটি রাজনৈতিক দল রয়েছে, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তবে কি জাতীয় নাগরিক পার্টি থেকে ইউনূসকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন সার্জিস? অন্যদিকে একটি অংশের দাবি পুরোপুরি সংস্কার না করা পর্যন্ত নির্বাচন হলে সেটার কোনো গুরুত্ব থাকবে না। কিন্তু প্রশ্ন উঠছে, পুরোপুরি সংস্কার করতে এখনো সময় লাগবে, ততদিন তো অনেকটা দেরি হয়ে যাবে। ততদিন যদি এইভাবে দেশ চলতে থাকে তবে বাংলাদেশের হাল বেহাল হতে বেশি দেরি নেই। অন্যদিকে এবার নির্বাচনের দাবিতে সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপিকে। এপ্রিল মাস থেকে বিএনপি এবং তাদের মতাদর্শগত রাজনৈতিক দলগুলি আগামী সংসদ নির্বাচনের দাবিতে মাঠে নামবে। তাদের মূল লক্ষ্য হল সরকারের উপর চাপ সৃষ্টি করা এবং নির্বাচন আয়োজনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা। বিএনপি নেতারা দাবি করছে নির্বাচন সম্পর্কিত সরকারের বক্তব্যে অস্থিরতা এবং সময়ের মধ্যে পরিবর্তন দেশ ও বিদেশে নেতিবাচক বার্তা পাঠাচ্ছে। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আবারও বৈঠক করবে এবং নির্বাচন শুরুর জন্য প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত নির্বাচন আয়োজনের দাবিও জানাবে। এখন দেখার বিএনপির সক্রিয়তায় নড়ে চড়ে বসে কিনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ব্যুরো রিপোর্ট। তো প্রিয় দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। যারা আমাদের চ্যানেলটিতে নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।